মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা থেকে শুরু করে সততার প্রতীক হয়ে আজ একেবারে ভূপাতিত। কিন্তু কেন এমন হলো? যিনি এক সময় ছিলেন এই বাংলার জনগণের নয়নের মণি, তাকে বাংলার জনগণ কেন এভাবে পরিত্যাগ করলো? 2021-এও 217টা আসন পাওয়া তৃণমূল কেন আজ 80-র গেরোয় আটকে গেল? জননেত্রীর শিরোপা পাওয়া মমতা কেন আজ তার নিজের আসনটাও ধরে রাখতে পারছেন না? কোনো টিভি চ্যানেল যা আপনাকে বলতে পারবে না তা আজ আমি এই ভিডিওতে বিশ্লেষণ করে দেখাবো। বলবো যে কোন 5টি আসল কারণ যা মমতা ব্যানার্জিকে এবং তার সাথে তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এক খোলাখুলি আলোচনা যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ফান্ডাদার আরও একটি সুপার ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু সুন্দর করে তোলা সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, জানি আপনারা বলবেন ও এ তো সবাই বলেছে, কিন্তু অন্যরা যেভাবে SIRকে দেখেছে আমি কিন্তু সেভাবে দেখছি না। বিহারের SIR এর সময় থেকেই এখানকার পলিটিক্যাল পার্টিগুলো বুঝে গিয়েছিল যে এবার বাংলার পালা, আর তারা সেটা বুঝেই নিজেদের মতো প্ল্যান এবং ন্যারেটিভ তৈরি করতে শুরু করে। তৃণমূল প্রথমেই এই SIRকে জনগণের শত্রু হিসাবে প্রজেক্ট করতে শুরু করে, যাতে SIRটাই না হতে পারে সেজন্য তারা সব রকম চেষ্টা করেছে। বারবার সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে, বিভিন্ন প্রশাসনিক বাধা তৈরি করেছে, কিন্তু SIR আটকানো তাদের সব রকম চেষ্টা যখন ব্যর্থ হলো তখন তারা জনসাধারণের মধ্যে একটা অ্যান্টি SIR সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করলো। SIRকে ভিলেন বানানোর ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো। মানুষের অসুবিধে, কাগজপত্রের অভাব, আমজনতার হয়রানি, SIR আতঙ্কে কিছু লোকের মৃত্যু, এই সব মিলে একটা আপাত দৃষ্টিতে ভীষণ এফেক্টিভ অ্যান্টি SIR সেন্টিমেন্ট, যা কিনা ভোট বাক্সে তৃণমূলের পক্ষে প্রতিফলিত হবে। অন্যদিকে বিজেপির SIR ন্যারেটিভ ছিল নিতান্ত সাদামাটা অ্যান্টি অনুপ্রবেশ নির্ভর। তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছিল অনুপ্রবেশের বিপদ নিয়ে। তারা জোর দিচ্ছিল নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকার ওপর। তাদের বক্তব্য ছিল যে বহু অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢুকে ভোটার তালিকায় তাদের নাম তুলে নিয়েছে এবং তাদের ভোট দিতে দেওয়া ভারতের গণতন্ত্র এবং সুরক্ষাকে বিপন্ন করার সামিল। কিন্তু তৃণমূল তাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছে এবং তারা এটা জানতো যে তাদের ন্যারেটিভটা অনেক বেশি স্ট্রং। NRC এবং CAA নিয়ে তাদের ন্যারেটিভ লোকে আগে খেয়েছে এবং এই SIRও খাবে। তারা নিশ্চিত ছিল যে এই SIRে লোকেরা যা হয়রানি এবং অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছে তাতে ভোট বাক্সে তার বিরূপ প্রতিফলন হবেই হবে। তারা এটাও নিশ্চিত ছিল যে অতীতের মতোই অনুপ্রবেশ ইস্যু বাংলায় খুব একটা কাজ করবে না। মমতা ব্যানার্জি তো সেই 2005 সালে এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে সংসদেও সরব হয়েছিলেন, কিন্তু তখনও তা বাংলার জনমানসে খুব একটা দাগ কাটতে পারেনি। তাই মমতা একদম নিশ্চিন্ত ছিলেন। কিন্তু ভোটের রেজাল্ট বেরোতে দেখা গেল যে সব হিসেব উল্টে গেছে। SIRকে মানুষ সঠিক পদক্ষেপ হিসেবে দেখেছে। নিজেদের হাজারো অসুবিধা এবং হয়রানি সত্ত্বেও SIRের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং অনুপ্রবেশের বিপদ সম্পর্কে দশকের পর দশকের উদাসীনতা কাটিয়ে সচেতন হয়েছে। কিন্তু কেন এমন হলো? কি করে ঘটলো এই আমূল পরিবর্তন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চতুর্থ কারণে, দ্য বাংলাদেশ এফেক্ট। সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুই ভাই, আমরা একে অপরের পরমাত্মীয়। দেশভাগের যন্ত্রণা আমরা দুজনেই বুকে বয়ে বেড়াচ্ছি। তারা আমাদের ভাই, বন্ধু এবং পরম মিত্র, এক প্রতিবেশী। যত দোষ ওই ব্রিটিশ কুলাঙ্গারগুলোর, যারা এই দুই ভাইয়ের মাঝখানে এক অভেদ্য দেওয়াল তুলে দিয়ে চলে গেছে। তাই বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদেরও আমরা খুব একটা বাঁকা বা সন্দেহের চোখে দেখতাম না। বলা যেতে পারে যে একটা চোরা সিম্প্যাথিও আমাদের মনে কাজ করত।
তাই 2 দশকেরও বেশি সময় ধরে বিজেপির অনুপ্রবেশ বিরোধী বক্তব্যকে আমরা খুব একটা পাত্তা দিইনি। সেই স্বাধীনতা উত্তর সময় থেকে আজ পর্যন্ত বিজেপি ব্যতীত আর কোনো রাজনৈতিক দল আমাদের সত্যিটা দেখায়নি বা বলা ভালো দেখাতে চায়নি। তাই আমরা সব বাঙালিরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। কিন্তু ঘুম ভাঙলো এক 82 শিক্ষার প্রচণ্ড ঘুষি খেয়ে। ধর্মর করে উঠে বাঙালি দেখলো এক নতুন বাংলাদেশকে। কে ভাই, কে বন্ধু, কে পরম মিত্র? এ তো উন্মাদ জল্লাদ। হাসিনা পরবর্তী বাংলাদেশকে দেখে আতঙ্কে কেঁপে গেল গোটা পশ্চিমবঙ্গ। এই কাদেরকে আমরা দেখছি? এরা তো 5 দিনে কলকাতা দখলের ডাক দিচ্ছে, ভারতকে এই বিশ্বের মানচিত্র থেকে গায়েব করার হুমকি দিচ্ছে, শিলিগুড়ি করিডোর দখল করতে চাইছে। অন্য সব রাজনৈতিক দলগুলো প্রথম দিকে বোঝাতে চাইল যে ওতে পাত্তা দেওয়ার কিছু নেই, ও কিছু ধর্মান্ধ লোকের প্রলাপ মাত্র। কিন্তু এবার তাদেরকেও চরম বেকায়দায় ফেলে দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্ব 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ডাক দিলেন। আর তাদের দিকে নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই বাংলার বুকে আশ্রয় নেওয়া লাখ লাখ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গবাসীরা বুঝলেন যে বড় ভুল হয়ে গিয়েছে। নিরীহ অনুপ্রবেশকারীদের ছদ্মবেশে আসলে আমরা ধর্মান্ধ জল্লাদদের বোধহয় ঘরে ঢুকিয়ে ফেলেছি। নিজেরাই খাল কেটে নিজের ঘরের ভেতরে কুমির ডেকে এনেছি। এবং এই বোধ থেকেই শত অসুবিধা, শত হয়রানি সত্ত্বেও বাংলার মানুষ এসআইআরকে আপন করে নিয়েছে, এসআইআরের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এর পরেও তৃণমূলের এই অভাবনীয় পরাজয়ের পেছনে রয়েছে আমাদের 3 নম্বর কারণ: সংখ্যাগুরু ভোটের পোলারাইজেশন। সেই 1954 সালে নেহেরু বলেছিলেন, ইট ইজ অলওয়েজ দ্য ডিউটি অ্যান্ড অব্লিগেশন অব দ্য মেজরিটি to win the goodwill of the minorities by fair and even generous treatment। অর্থাৎ কিনা ন্যায্য, এমনকি বেশি উদার আচরণের মাধ্যমে সংখ্যালঘুদের সদিচ্ছা অর্জন করা সংখ্যাগরিষ্ঠের সদা কর্তব্য ও দায়িত্ব। এবং নিন্দুকদের মতে এখান থেকেই ভারতের ইতিহাসে সংখ্যালঘু তোষণের রাজনীতির শুরু। প্রথমে কংগ্রেস এবং পরে বামফ্রন্ট 2 দলের শাসনেই এই বাংলায় সংখ্যালঘু তোষণের অভিযোগ বারে বারে উঠেছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে আসলে এই সংখ্যালঘু তোষণের আড়ালে এই দলগুলি মূলত সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, সংখ্যালঘুর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়নি। আর মাঝে মাঝে অল্প বিস্তর ক্ষোভ প্রকাশ করলেও এই সুদীর্ঘ সময়ে সংখ্যাগুরু হিন্দুরা ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু তৃণমূল সরকারের শেষ 10 বছরে ব্যাপারটা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে যায়। কামদুনি কাণ্ড থেকে নিয়ে মালদা, বেলডাঙ্গা, খাগড়াগড় হয়ে আরজি করের প্রমাণ লোপাটের হামলা এবং তারপরে ভাঙড়, সন্দেশখালী এবং মাঝখানে আরও অগুন্তি ঘটনা সংখ্যাগুরুদের এটা বুঝিয়ে দেয় যে এটা আর শুধুই সাধারণ তোষণে সীমাবদ্ধ নেই। এখন সংখ্যাগুরুদের জীবন, জীবিকা এবং সর্বোপরি মেয়েদের সম্মান সবই অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে। আর এই অস্তিত্বের সংকটে সমস্ত হিন্দু ভোটারদের সম্ভবত এক ছাদের নিচে দাঁড় করিয়ে দিয়েছে। যদি আপনি এই ভোটের ফলাফল দেখেন তাহলে দেখবেন যে সমস্ত সীমান্ত জেলাগুলিতে যেখানে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ হয়ে চলেছে বলে অভিযোগ, সেখানে তৃণমূল প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কিন্তু শহরাঞ্চলে এবং অন্যান্য জেলাগুলিতেও তৃণমূলের এই অভাবিত পদস্খলনের কারণ কি? তা লুকিয়ে আছে আরেক দিকে গোকুলে বাড়তে থাকা আমাদের 2 নম্বর কারণে: সমাজের সর্বস্তরে সীমাহীন দুর্নীতি। সেই 80-র দশকে একটা ব্যবসার মডেল বাংলায় খুব জনপ্রিয় হয়েছিল, চেন বিজনেস, সৌজন্যে পিয়ারলেস। এবং বাংলার মননে এই মডেল এতটাই জায়গা করে নিয়েছিল যে কোনো না কোনো কোম্পানির এই ধরনের কোনো না কোনো ব্যবসায় নাম লিখাননি এমন লোক এই বাংলায় খুবই কম পাওয়া যাবে। কিন্তু তৃণমূল এই মডেলকে ব্যবহার করেছিল এক সম্পূর্ণ নতুন ব্যবসাতে, দুর্নীতির ইনস্টিটিউশনালাইজেশন বা প্রাতিষ্ঠানিকরণে। কিন্তু দুর্নীতি কি তৃণমূলের আগে ছিল না? ছিল, অবশ্যই ছিল, যথেষ্ট মাত্রাতেই ছিল, কিন্তু এমন সর্বব্যাপী ছিল না। আগেকার মডেল ছিল ডিস্ট্রিবিউশন বেসড, কিন্তু এবার হলো কালেকশন বেসড। একদম নিচু তলায় স্থানীয় নেতা তোলাবাজি বা সিন্ডিকেটকে ব্যবহার করে টাকা তোলা থেকে নিয়ে মাঝারি নেতা সরকারি এমনকি বেসরকারি কাজেরও কাটমানি হয়ে একদম উঁচু তলায় সরকারি চাকরি বিক্রি পর্যন্ত পুরোটা মুড়ে ফেলা হয়েছিল এক মসৃণ চেন বিজনেসে।
আর এর ফলে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ধীরে ধীরে জমা হচ্ছিল ক্ষোভের পাহাড়। আর সেই ক্ষোভকে প্রশমিত করতে সাধারণ গরিব লোকের পকেটে গুঁজে দেওয়া হচ্ছিল সরকারি কোষাগার থেকে বিভিন্ন ভাতা। আর এই ভাতার বদলে তৃণমূল চাইছিল প্রশ্নহীন আনুগত্য, যা কিনা ভোট বাক্সে প্রতিফলিত হবে। স্ট্র্যাটেজি কাজেও দিয়েছিল। 2016 এবং 2021-এ এই প্রশ্নহীন আনুগত্যই তাদের ভোট ব্যাংক ভরিয়েছিল। কিন্তু সব হিসেব উল্টে দিল একটা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি। ওপর দেখলে মনে হবে যে এই শিক্ষা দুর্নীতি সমাজের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনে একটা বিরূপ প্রভাব ফেলেছিল। তৃণমূলও সেটাই ভেবেছিল। তারা ভেবেছিল যে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা তো মোট ভোটারের বড়জোর 20 বা 30% হবে, বাকিরা তো ভাতার লোভে আমাদের অনুগতই থাকবে। ইনফ্যাক্ট আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু চমকে উঠলাম আমার বাড়ির কাজের দিদির কথায়। আসলে এই ভাতার বিনিময়ে আনুগত্য দেখানো গরিব লোকগুলো তো তাদের ছেলে মেয়েদের ওই ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে পাঠাতে পারে না। তাদের ভরসা তো এই সরকারি স্কুলগুলি। আর সব বাবা মায়েদের মতো এরাও তো স্বপ্ন বোনে যে তাদের ছেলেমেয়েরা একদিন লেখাপড়া শিখে মানুষ হয়ে এই গরিবের অবসান ঘটাবে, বা অন্তত তাদের ছেলে মেয়েদের এই ভাতা নির্ভর থাকতে হবে না। কিন্তু যদি শিক্ষকরাই অযোগ্য হন, তবে তারা কিভাবে তাদের ছাত্রছাত্রীদের যোগ্য করে তুলবেন? আর তার মানে তাদের সন্তানদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। ভাতার লাইনে দাঁড়ানো মানুষগুলির এই বোধ বা রিয়েলাইজেশন এই শিক্ষা দুর্নীতিকে একটা সম্পূর্ণ অন্য মাত্রা দিয়েছে, যা তৃণমূল একেবারেই অনুমান করতে পারেনি। আর তাই ভোট বাক্সের এই ফলাফল তাদের কাছে এত শকিং। আর তার উপর কফিনের শেষ পেরেকটা পুঁতেছে বিজেপির ওই অন্নপূর্ণা যোজনার 3000 টাকার ঘোষণা। কিন্তু এই সমস্ত ক্ষোভ বস্তাবন্দি থাকতো যদি না প্রথম কারণটা ঘটত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিগত 4 দশক ধরে এই বস্তুটা আপামর বঙ্গবাসীর জন্য মোটামুটি একটা ওই সোনার পাথর বাটির মতন ছিল। সমস্ত অভাব, অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভকে একেবারে বোতলবন্দি করার শাসকের এক মোক্ষম উপায়। যেখানেই শাসক সামান্যতম আনুগত্যের অভাব টের পেয়েছে, সেখানেই রক্তস্রোত থেকে খুনোখুনি, বোমাবাজি থেকে হাড় হিম করা হুমকি সবের প্রয়োগ করেছে। তার সঙ্গে ভোট মেশিনারিকে কাজে লাগানো তো আছেই। কিন্তু এবার নির্বাচন কমিশন কোনো সুযোগ দেয়নি। প্রথমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং পরে নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা মানুষকে এক অদ্ভুত স্বাধীনতার আনন্দ এনে দেয়। বিশেষত প্রথম পর্বের ভোটদানের পরে দ্বিতীয় পর্বে মানুষ আরও ভয়মুক্ত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে, এবং তারই ফলস্বরূপ আমরা পেলাম ভোটদানের এক সর্বকালীন রেকর্ড, প্রায় 93%। আর এই মানুষের ক্ষোভকে বোতলবন্দি করার ক্ষেত্রে তাদের ভোট মেশিনারির ব্যর্থতাই এবার তৃণমূলকে 80 কোটায় এনে দাঁড় করিয়ে দিয়েছে বলেই আমার মনে হয়। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই ফলাফলকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব, এখনও সাবস্ক্রাইব করেননি? কি করছেন? ও, করে দিলেন, থ্যাংক ইউ। ও, ভালো কথা, এরকম গরমাগরম আলোচনা তো এখন চলতেই থাকবে। গরমও বেশি লাগবে তাই এসিও বেশি চলবে। কিন্তু আপনি জানেন কি যে এই গরমে আপনার এসিতে বিল কত আসবে? যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা রইল, যেখানে আমি জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়েছি যে আপনার এসিতে কত বিল আসবে। সঙ্গে রয়েছে ভারতের সবচেয়ে এনার্জি এফিশিয়েন্ট এসিগুলির তালিকা, যা আপনার এসির ইলেকট্রিক বিল অর্ধেক করে দেবে। ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শিগগিরই ফিরছি এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।